কালী অর্চনা বাংলা জুড়ে এবং সেই সব খবর নিয়ে এখন রয়েছি আপনাদের সঙ্গে আমি সমাদৃতা। করোনাকাল এবং তাই যথেষ্ট কড়াকড়ি। ঘরে বসেই দেখতে পাবেন তারাপীঠের শক্তি আরাধনা থেকে দক্ষিণেশ্বরের পুজো, কঙ্কালীতলার পুজো, করুণাময়ী কালীবাড়ির পুজো সরাসরি নিউজ 18 বাংলায়। কালী পুজোর উৎসবে মেতে রয়েছে রাজ্য। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, সতীপীঠ থেকে শক্তিপীঠ, নিষ্ঠা ভরে চলছে কালী বন্দনা। তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে হয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তাদের মায়ে হয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওর না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ সব ছবি লাইভ দেখতে পারবেন, বিশেষ আরতি পুজো দেখতে পারবেন, গর্ভগৃহ থেকে লাইভ দেখতে পারবেন নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় এবং দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আবির। আমরা প্রথমেই চলে যাব দক্ষিণেশ্বরে আবিরের কাছে। আবির, দক্ষিণেশ্বরের আজকে ভবতারিণী পুজো মানেই কিন্তু অন্যরকম একটা পরিবেশ। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? করোনা কালে ছবিটা কতটা আলাদা? দেখো, পুজোর ক্ষেত্রে হচ্ছে যে উপাচার যেগুলোকে বজায় রাখা হয় এখনো পর্যন্ত সেই উপাচার মেনেই, তাতে কোনো ধরনের কাটছাট না করেই হচ্ছে পুজো শুরু হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। মূল পুজোর অনুষ্ঠান যেটা অমাবস্যা তিথি পড়ার পর দুপুর 1টার পর শুরু হয়েছে এবং সেটা ভোর রাত পর্যন্ত চলবে। যেহেতু এবারে অমাবস্যা পড়েছে দুপুর 1টার পরে, ফলে মূল কালী পুজোর অনুষ্ঠান শুরুই হয়েছে হচ্ছে ভোগ আরতির মাধ্যমে। এখানে মা ভবতারিণীকে যে ভোগ নিবেদন করা হয় সেটা হচ্ছে আমিষ অন্নভোগ, অর্থাৎ এখানে ভাত, একই সঙ্গে হচ্ছে 3 রকম মাছের পদ থাকে, 5 রকমের ভাজা থাকে, যার মধ্যে আলু ভাজা থাকে, পটল ভাজা থাকে, কুমড়ো ভাজা থাকে, উচ্ছে ভাজা থাকে, কাঁচকলা ভাজা থাকে, রুই মাছের মাথা থাকে, ভেটকি মাছ দিয়ে একটি ঝোল রান্না করা হয় এবং চিংড়ি মাছের একটি পদ রাখা হয়। এছাড়া ডাল থাকে, এছাড়া থাকে হচ্ছে পায়েস, রসগোল্লা এবং সন্দেশ। মূল যে পুজোর অনুষ্ঠানই শুরু হয়েছে হচ্ছে ভোগ নিবেদনের মাধ্যমে, তারপর ভোগের আরতি হয়েছে, তারপর বেশ কিছুক্ষণ সময়ের জন্য যে মন্দিরের যে গর্ভগৃহ তা বন্ধ রাখা হয়েছিল। ঠিক 2 মিনিট আগে মন্দির ফের সাধারণের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। যে প্রসঙ্গটা নিয়ে বারবার ধরে আলোচনা হচ্ছে যে এবছরে এই করোনা আবহের মধ্যে দাঁড়িয়ে কিভাবে পুজো করা হচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে শক্তিপীঠ এবং প্রত্যেক বছর প্রতি সময় এখানে বহু মানুষজন এখানে আসেন। এবছরও ভক্তদের আসা যাওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে অন্যান্য বার মন্দির চত্বর বা চাতালে যে ধরনের ভিড় লক্ষ্য করতে পারা যায়, এবছর ছবিটা হচ্ছে একেবারেই ব্যতিক্রমী। মাত্র 10 জন করে দর্শনার্থীকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেই মাধ্যমে সংখ্যাটা যখন মন্দিরের মধ্যে সর্বাধিক 200 পর্যন্ত গিয়ে ছুঁয়ে যাচ্ছে, তখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, যে সমস্ত ভক্ত বা দর্শনার্থী পুজো দিচ্ছেন তারা কেউ এবার বাইরে থেকে ফুল আনতে পারবেন না। শুধুমাত্র পুজো নিবেদন করার জন্য যে মিষ্টি বা প্রসাদের জন্য যা দেওয়া হয়ে থাকে সেটাই তাদেরকে দেওয়া হচ্ছে। এমনকি গর্ভগৃহের মধ্যে যারা পুজো গ্রহণ করছেন, অর্থাৎ পুরোহিত যারা রয়েছেন, তারাও পিপি পরিহিত অবস্থাতে রয়েছেন। এখন যে গর্ভগৃহ খুলে দেওয়া হলো, এখন আবার পুজো নিবেদন করতে পারা যাবে এবং এবছর ভোর 3:30 পর্যন্ত, অর্থাৎ রোববার ভোর 3:30 পর্যন্ত পুজো নিবেদন করার ব্যবস্থা থাকছে। মূল পুজোর যে অনুষ্ঠানটা শুরু হবে কিছুক্ষণ বাদেই, এই কালী পুজোর জন্য ভবতারিণীকে নবরূপে সাজানো হয়। তারপরেই হচ্ছে তাকে অন্য রূপে আজকে লক্ষ্য করতে পারা যাবে। মূল পুজোর অনুষ্ঠানই হচ্ছে ঘট পুজোর মাধ্যমে। এই মন্দিরের গর্ভগৃহ থেকে পাশের যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে ঘট নিয়ে যাওয়া হয়, ঘট বদল করা হয় বা ঘট পুজো করা হয়।
শোভাযাত্রার মাধ্যমে, এবং তারপরেই হচ্ছে পুজোর যে অনুষ্ঠান সেটাকে এখানে শুরু করে দেওয়া হয়। ফলে সব মিলিয়ে পুজোর যে উপাচার তাতে কোনো বিন্দুমাত্র ছেদ পড়েনি, তা চলছে। তবে যারা আসছেন তাদেরকে একটু অন্য আবহের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার কারণ এবারে পুজো দেবার পর চাতালে বা মন্দির চত্বরে বসে কোথাওই গল্প গুজব করা যাবে না বা বসে থাকা যাবে না। ফলে পুজো দিয়েই তাদেরকে বেরিয়ে চলে যেতে হবে। মানে এবারে অনেকটাই কড়াকড়ি করা হচ্ছে দক্ষিণেশ্বর চত্বরে। এবার দেখে নেবো আমরা কালীঘাটে ঠিক কি ছবি। সুজয়, কালীঘাটে অন্যান্যবার যা ছবি দেখো, এবারে তো কিছুটা হলেও আলাদা, কি দেখতে পাচ্ছ? একেবারে সমাজে দেখো, মা কালীর যে 51 শক্তিপীঠ তার মধ্যে অন্যতম এই কালীঘাট। কিন্তু এই করোনা আবহের জেরে এই কালীঘাট মন্দিরেরও যে সামগ্রিক ছবিটা তার আমূল বদল হয়েছে। আমার পেছনে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবি কিন্তু অন্য বছর দেখা যায় না। অর্থাৎ এইখানে এই মন্দিরের বাইরে থেকেই দর্শনার্থীরা কিন্তু তারা পুজো অর্চনা দিচ্ছেন। অর্থাৎ যেহেতু কোভিডের কারণে, করোনার জেরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ, তাই ভক্তরা এসে মন্দিরের দেওয়ালে মাথা ঠুকে মা কালীকে প্রণাম করছেন, সেখানে পুজো দিচ্ছেন এবং এখানেই সকাল থেকে পুজো চলছে। এবং আমার সঙ্গে রয়েছেন এখানকার সেবায়েতদের অন্যতম একজন সেবায়েত। আমি একটু তার সঙ্গে কথা বলে জেনে নেবো যে আজকে কালী পুজোর দিনে কি কি রীতিনীতি বা কি কি উপাচার এখানে হয়ে থাকে মা কালী। দেখুন, আমি সন্দীপ হালদার, এক্সিকিউটিভ মেম্বার, কাউন্সিল অফ সেবায়েত। আমাদের প্রথা অনুযায়ী এটা পরম্পরা যে কালী পুজোর দিন এখানে লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো বলতে এটা হচ্ছে মহালক্ষ্মী পুজো। এটা মহালক্ষ্মী পুজো হওয়ার আগে আমরা অলক্ষ্মীকে দূর করি। অলক্ষ্মীকে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আশা করে মায়ের কাছে আমরা প্রার্থনা করি। তার জন্যে আমরা কি করি, সেবায়েতরা এবং সেবায়েত কুল তাদের সদস্যরা এখানে এসে প্যাকাটি জ্বালিয়ে মন্দির পরিক্রমা করে। তার অর্থ এখানে অলক্ষ্মীকে দূর করা। তারপরে লক্ষ্মী পুজো বসে। লক্ষ্মী পুজো বসার সময় আমরা সেবায়েতরা প্রত্যেক বাড়ি থেকে নৈবেদ্য নিয়ে আসি। সেই নৈবেদ্যের মধ্যে থাকে শাড়ি, ফুল, মালা, মিষ্টি এবং চিঁড়ে, খই, মুরকি, বাতাসা সব কিছু। এই দিয়ে মাকে আমরা আহ্বান করি, কেন না সুখ শান্তি সমৃদ্ধি। এই পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে 6:30, 7টা নাগাদ মাকে আমরা খিচুড়ি ভোগ দিয়ে নিবেদন করি। তার মধ্যে থাকে খিচুড়ি থাকে এবং শাক সবজি ভাজা মিষ্টি সব কিছু পায়েস টায়েস থাকে। এই পুজোটা হচ্ছে মহালক্ষ্মী পুজো। এবং আজকের দিনে মহালক্ষ্মী পুজোর দিনে যেহেতু অমাবস্যা এবং নিশি, আজকে রাত 9:30টার সময় নিশি পুজো হবে। নিশি পুজোটা চিরাচরিত প্রত্যেক মাসে অমাবস্যাতে হয় এবং এই পুজোটা রাত্রি 9:30টার সময় হবে, যেখানে দেখা যাবে খিচুড়ি, মাছ, মাংস, পায়েস এবং সবজি, তরি তরকারি, ভাজা সব কিছু দিয়ে মাকে নিবেদন করা হয় এবং অমাবস্যার পূজা সম্পন্ন করা হয়। কিন্তু একটাই জানতে চাইবো যে আজকের দিনে দর্শকরা কি মায়ের মুখ কাছ থেকে দেখতে পাবেন, অর্থাৎ গর্ভগৃহে যেতে পারবেন? দেখুন, আমাদের বিগত কয়েক মাস ধরেই যা আমরা নির্দেশ পেয়েছি, সেই নির্দেশ অনুযায়ী প্রশাসনের কথা মাথায় রেখে আমরা গর্ভগৃহ বন্ধ রেখেছি, যার জন্যে আমরা গর্ভগৃহে কেউ ঢুকছে না। সামনে জোরবাংলো আছে, যেখানে প্রদীপ জ্বালানো থাকে, সেইখান থেকেই মাকে দেখে পিলগ্রিমস বা ওই ডিভোটিস যারা আছেন তারা চলে যাচ্ছেন। অর্থাৎ সমাজজিতা, তুমি পরিষ্কার বুঝলে যে করোনা আবহে কালীঘাট মন্দিরের সামগ্রিক যা চিত্র তার পরিবর্তন হয়েছে এবং এই মন্দির চত্বরে অন্য বছর দাঁড়ানোর জায়গা থাকে না, তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু এবছর তুলনামূলক অনেক ফাঁকা, অনেকটাই খালি এই মন্দির চত্বর। এবং সেই কারণেই যেহেতু গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই এবং গর্ভগৃহের কাছ থেকে, যেখান থেকে 5 থেকে 10 জনকে তারা লাইন দিয়ে যাচ্ছেন, তাদেরকে গর্ভগৃহের বেশ কিছুটা দূর থেকে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তাই এই রকম ভাবে মন্দিরের বাইরে ঠিক যে গেট 5 নম্বর গেট তার পাশেই সেখানে কিন্তু এই রকম ভাবে পুজোর ব্যবস্থা। 1971 সালে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দেশের জন্য শহীদ হন অসমের বঙ্গাইগাঁওয়ের বীর সেনা ভদ্রেশ্বর পাঠক। তাঁর বীরত্বকে সম্মান জানিয়ে ভারত সরকার ভদ্রেশ্বর পাঠককে বীর চক্রে সম্মানিত করেন। আর জয় হিন্দ সম্মানে তাঁরই বীরত্বের কাহিনী। jobaprime.com প্রেজেন্টস জয় হিন্দ সম্মান এবং সহ নিবেদনে পানবাহার। পরাধীন ভারতে 1943 সালের 23শে নভেম্বর অসমের বঙ্গাইগাঁওয়ে জন্ম ভদ্রেশ্বর পাঠকের। ছোটবেলা থেকেই সেনাবাহিনী ছিল প্রথম পছন্দ ভদ্রেশ্বরের। ছোটবেলায় যখন স্কুলে ভর্তি হয়েছিল, প্রথম বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে।
তাতে আমাদের আর বাড়ির কি অবস্থা করতে তেমন ভালো করতে ছিল না, কিছুদিন তাই চাকরিতে ঢুকে পড়তে হয়েছিল। ট্রেনিং কৰি পাছ কৰিলে তাৰপিছত চাকৰি কৰি থকাৰ বঙ্গাইগাঁওতে অৱস্থাত সেনাবাহিনীতে ইতিমধ্যে ভর্তি হয়ে কিছুদিন পাকিস্তান ট্রেনিং করে পাশ মানে করার যুদ্ধ পর লাগে। চাকরি করতে শুরু করেছিল। জায়গাত তো তেওঁ ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুঁজাৰু শুরু হলো। বিমান এখন নহয় দুখন তিনিখন ধ্বংস কৰি শত্রুর যুদ্ধ বিমান জীবন একটা, আহুতি দুটো, দিলে। তিনটে ধ্বংস করে এবং গুলি কৰাৰ নিজে পিছতো শহীদ হয়ে যায়। বিমান ফেলাৰ পিছতো তেওঁ নিজেই তাৰমানে বম এটা বোমা ও গোলাগুলির উৎসৰ্গ মাঝে কৰি শত্রুর বিমান ধ্বংস করে ফায়াৰিং কৰি নিজে তেওঁ শহীদ হয়। দেশৰ কাৰণে নিজৰ শৰীৰ ত্যাগ কৰিলে। নদী, ক্ষেত এবং সবুজে ভরা বঙ্গাইগাঁওয়ের পরিবেশে ঘরের চার দেওয়াল আটকে রাখতে পারেনি তাকে। স্কুলের গণ্ডি থেকেই সোজা জলপাই রঙের পোশাকে সেনাবাহিনীতে যোগদান। আমাদের পরিবার আগে খুবই খারাপ অবস্থায় ছিল, এখন ছেলে চাকরি পাওয়ায় সামান্য ভালো হয়েছে। খুব কষ্ট করে আমরা ভাই বোনেরা বড় হয়েছি। ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের 29 এয়ার ডিফেন্স রেজিমেন্টে যোগদান তিনি। 1971 সালে পাকিস্তানের সঙ্গে শুরু হয় ভারতের যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে ডাক পড়ে ভদ্রেশ্বরের। তালৈকে মানে মোৰ ভাইৰ তেওঁলোক মানে গৌৰৱ কৰোঁ। আমার ভাইয়ের জন্য আমরা গর্বিত। বোম আহুতি দিলে। শত্রুর বিমান ধ্বংস করে দেশের জন্য নিজেই শহীদ হয়েছিল। দেশৰ কাৰণে নিজৰ এই মূল্য ত্যাগ কৰিলে। পশ্চিম প্রান্তে অত্যন্ত বীরত্বের পরিচয় দেন ভদ্রেশ্বর। ট্যাঙ্ক এবং বোমায় উড়িয়ে দেন পাকিস্তানের যুদ্ধ বিমান। তারপর একের পর এক শত্রু ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে লক্ষ্যভেদ করেন ভদ্রেশ্বর। পরম সাহসিকতায় যুদ্ধ করতে করতেই 1971 সালের 8ই ডিসেম্বর শত্রুপক্ষের গুলিতে বিদ্ধ হন ভদ্রেশ্বর পাঠক। তেওঁ 29 এয়ার ডিফেন্স এয়ার ডিফেন্স রেজিমেন্টে চাকরি করতেন। আর্টিলারি বিভাগে ছিলেন। শত্রু সেনার যুদ্ধ বিমান ধ্বংস করেছিলেন। যুঁজাৰু বিমান ধ্বংস কৰিছিল। আমাদের জন্য খুবই গৌরবের কথা। গোটেই সেইটো দেশের জন্য শহীদ হওয়ায় আমরা খুবই আমি গর্বিত। গৌৰৱ কৰোঁ তেওঁৰ কাৰণে আৰু দেশৰ বাবে প্ৰাণ আহুতি দিছিল। মোৰ বৰদেউতাই শহীদ বীর যোদ্ধা ভদ্রেশ্বর পাঠককে ভারত সরকার মরণোত্তর বীর চক্রে সম্মানিত করে। 9 বছর ভারতীয় সেনাবাহিনীতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্মরত ছিলেন ভদ্রেশ্বর পাঠক। চৰকাৰেতো আপোনাৰ তেওঁ কৈছিল বোলে এনেকা দিন তেনেকা দিন। ওরা তখন বলেছিলেন এই দেব সেই দেব, কিন্তু আজ পর্যন্ত কিছুই দেননি। কত বড় বড় অফিসারেরা ঘরে পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে ছবি তুলে বলেছিলেন আপনারা চিন্তা করবেন না, আমাদের সাধ্যমতো আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু আজ পর্যন্ত কিছুই করেনি। বীর শহীদ ভদ্রেশ্বর পাঠককে চিরস্মরণীয় করে রাখতে সরকারের কাছে শহীদ পরিবারের এখন একটি আর্জি। আমার বলে নয়, আমাদের গোটা অঞ্চলের গৌরবের কথা, কিন্তু এখানে তার কোনো প্রতিচ্ছবিই নেই। ডায়মন্ড জুবিলি উপলক্ষে আমার দাদা আমাদের মেল করেছিলেন। অফিসাররা বলেছিলেন একটি মূর্তি তৈরি করে দেবেন, কিন্তু এখনো বানিয়ে দেননি। এতিয়ালৈকে বনোৱা নাই কিন্তু